বন্ধুরা, আমার নাম প্রেরণা ব্যানার্জি। আমি কলকাতার একজন মেয়ে। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। লোকে বলতো এই প্রবাদ যেন আমার জন্যই তৈরি হয়েছিল। সত্যি বলতে নিজের রূপ নিয়ে আমি নিজেও বেশ সচেতন ছিলাম। আমার ঘন কালো চুল, টানা টানা চোখ আর মিষ্টি হাসি নাকি যে কারো মন কাড়ত। বাবা মায়ের একমাত্র মেয়ে হয়, আদর যত্নেই বড় হয়েছি। স্বপ্ন দেখতাম এক সুন্দর ভবিষ্যতের, যেখানে থাকবে ভালোবাসা আর সুখ। আমার বিয়ের বয়স যখন হলো, বাবা মা পাত্র দেখা শুরু করলেন। অনেক দেখার পর আয়ুষ্মানকে পছন্দ হলো। আয়ুষ্মান ছিল শান্ত স্বভাবের, সুশিক্ষিত এবং যথেষ্ট প্রতিষ্ঠিত। পারিবারিক সম্মতিতে আমাদের বিয়ে হলো। আয়ুষ্মানদের যৌথ পরিবারে এসে আমার দিনগুলো বেশ ভালোই কাটতে লাগলো। শ্বশুর শাশুড়ি, দেবর ননদ সবাই খুব ভালোবাসত আমাকে। বিশেষ করে আয়ুষ্মানের সাথে আমার সম্পর্কটা গভীর হতে লাগলো। নতুন জীবনের প্রতিটি দিনই ছিল নতুন অভিজ্ঞতায় ভরা। বিয়ের কিছুদিন পরেই আয়ুষ্মানের মনে হলো পারিবারিক সচ্ছলতা আরও বাড়ানো দরকার। তাই সে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল। আমার মন খারাপ হলেও ওর স্বপ্ন পূরণের জন্য আমি সম্মতি দিলাম। আয়ুষ্মান চলে যাওয়ার পর আমার দিনগুলো যেন একাকিত্বে ভরে গেল। যৌথ পরিবারে সবাই থাকলেও আয়ুষ্মানের শূন্যতা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। নিজেকে বোঝাতাম এটা সাময়িক, আয়ুষ্মান ফিরে এলেই সব ঠিক হয়ে যাবে। আমাদের বাড়িতে আয়ুষ্মানের এক কাকা অর্থাৎ আমার ভাসুর থাকতেন। তার ছেলে বিজয়েন্দ্র প্রায়ই আমাদের বাড়িতে আসত। বিজয়েন্দ্র সিএনজি চালাতো, কিন্তু দেখতে ছিল বেশ হ্যান্ডসাম, লম্বা, ফর্সা আর চোখে মুখে একটা সারল্যের ছাপ। ওর সাথে আমার টুকটাক কথা হতো। সে খুবই বিনয়ী ছিল এবং আমাকে যথেষ্ট সম্মান করত। মাঝে মাঝে সে আমার সাথে গল্প করতে চাইতো, আড্ডা দিতে চাইতো। আমি তাকে ভাইয়ের মতোই দেখতাম। একদিন বিকেলে আমি শাড়ি পরে হালকা সেজেছিলাম বাজারে যাব বলে। হঠাৎ দেখি বিজয়েন্দ্র আমার দিকে কেমন যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর দৃষ্টিতে একটা অদ্ভুত কিছু ছিল, যা আমি আগে কখনো লক্ষ্য করিনি। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বিজয়েন্দ্র, এভাবে তাকিয়ে আছিস কেন? সে একটু ইতস্তত হয়ে বলল, কাকিমা, আজকে আপনাকে ভীষণ সুন্দর লাগছে, তাই হয়তো একটু বেশি তাকিয়ে ফেলেছি। কাকিমা, এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছ? আমি হেসে বললাম, এই তো একটু বাজারে যাব। ওর কথায় প্রথমে আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। ভাবলাম হয়তো সত্যি আমার সাজগোজ দেখে সে এমনটা বলেছে। কিন্তু এরপর থেকে আমি প্রায়ই লক্ষ্য করতে লাগলাম, আমি যখনই কোথাও যেতাম বিজয়েন্দ্র যেন আমার ওপর নজর রাখত। আমি বাড়ির বাইরে বেরোলেই দেখতাম সে আশেপাশে কোথাও রয়েছে বা দূর থেকে আমাকে দেখছে। আমি প্রথমে বিষয়টাকে আমার মনের ভুল ভেবে উড়িয়ে দিলেও ধীরে ধীরে আমার সন্দেহ গাঢ় হতে লাগল। ওর এই রহস্যময় আচরণ আমাকে ভাবিয়ে তুলল। আমার মনে প্রশ্ন জাগল, বিজয়েন্দ্রর আসল উদ্দেশ্য কি? কেন সে আমাকে এমনভাবে অনুসরণ করে? আমি যখন কোথাও যাই কেনই বা ছদ্মবেশে সে আমাকে ফলো করে? এই বিষয়টা আমার কাছে রহস্যজনক মনে হতে লাগল। আমি বুঝেও তাকে কিচ্ছু বলিনি, কিন্তু মনের মধ্যে একটা চাপা কৌতূহল এবং কিছুটা উদ্বেগ কাজ করতে লাগল। আমি স্থির করলাম, এই রহস্যের কিনারা আমাকে করতেই হবে। বিজয়েন্দ্রর এই রহস্যময় আচরণ আমার মনে গভীর ছাপ ফেলতে শুরু করল। আমি যখনই ঘর থেকে বেরোতাম কেমন যেন একটা অদৃশ্য নজর অনুভব করতাম। সে কি সত্যি আমাকে অনুসরণ করছে, নাকি এটা আমার মনের ভুল? এই প্রশ্নটা আমাকে সারাক্ষণ কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন বিকেলে আমি ছাদে গিয়েছিলাম কাপড় তুলতে। হঠাৎই লক্ষ্য করলাম পাশের বাড়ির ছাদ থেকে বিজয়েন্দ্র আমার দিকেই তাকিয়ে আছে। আমার চোখ পড়তেই সে দ্রুত চোখ ফিরিয়ে নিল। এই ঘটনা আমাকে আরও বেশি সন্দিহান করে তুলল। আমি মনস্থির করলাম এই বিষয়ে বিজয়েন্দ্রর সঙ্গে সরাসরি কথা বলবো, কিন্তু কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। এমন সময় বিজয়েন্দ্র পাশ দিয়ে যাচ্ছিল। আমি তাকে ডাকলাম, বিজয়েন্দ্র, এদিকে আয় তো একটু। সে আমার কাছে এসে দাঁড়ালো। আমি সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, বিজয়েন্দ্র, তুই কি আজকাল আমাকে ফলো করিস? আমি যেখানেই যাই সেখানেই কি তুই থাকিস? আমার প্রশ্নে বিজয়েন্দ্র প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে আমতামতা করে বলল, কাকিমা, না তো, আমি কেন আপনাকে ফলো করব? আমার তো সিএনজি চালানোর কাজ থাকে। তার কথায় আমার সন্দেহ আরও বাড়ল। আমি বললাম, মিথ্যে বলছিস না বিজয়েন্দ্র, আমি তোকে অনেকবার দেখেছি। সত্যি করে বল, কেন এমন করিস? সে চুপ করে রইল, কোনো উত্তর দিল না। তার নীরবতা আমাকে আরও চিন্তিত করে তুলল।
দিনের পর দিন বিজয়েন্দ্রর এই অনুসরণ চলতে লাগলো। আমি বাজারে গেলে দেখতাম সে আমার আশেপাশে ঘোরাঘুরি করছে, মন্দিরে গেলে দেখতাম সেও সেখানে উপস্থিত, এমনকি বান্ধবীদের বাড়িতে গেলেও দেখতাম সে যেন হঠাৎ করেই সেখানে চলে এসেছে। এই বিষয়টা আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দিল। আমার মনে নানা রকম খারাপ চিন্তা আসতে শুরু করলো। আয়ুষ্মান বিদেশ, এই সুযোগে বিজয়েন্দ্র কি তাহলে আমার দুর্বলতার সুযোগ নিতে চাইছে? এইসব চিন্তা আমাকে অস্থির করে তুলল। আমি আয়ুষ্মানকে ফোন করে জানাতে চাইলাম, কিন্তু কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। যদি ভুল কিছু বলি আর বিজয়েন্দ্রর উদ্দেশ্য যদি খারাপ না হয়, তাহলে ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম না কার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। পরিবারের অন্য কাউকে জানালে হয়তো ব্যাপারটা আরও বড় হয়ে যাবে। আমি একা একা এই সমস্যার সমাধান করতে চাইলাম। একদিন আমি সিদ্ধান্ত নিলাম বিজয়েন্দ্রকে হাতে নাতে ধরব। আমি সেদিন দুপুরে বলেছিলাম যে আমি মার্কেটে যাব না, বরং বাড়িতেই থাকব। কিন্তু আমি গোপনে অন্য একটি পথ দিয়ে বাড়ি থেকে বের হলাম এবং কিছুটা দূরে গিয়ে লুকিয়ে রইলাম। প্রায় আধ ঘন্টা পর লক্ষ্য করলাম বিজয়েন্দ্র তার সিএনজি নিয়ে আমাদের বাড়ির সামনে অপেক্ষা করছে। এরপর সে আমাকে খুঁজতে বের হলো। সে যখন দেখল আমি কোথাও নেই, তখন সে হতাশা নিয়ে আবার ফিরে গেল। এই ঘটনা দেখে আমার সন্দেহ আরও দৃঢ় হলো। আমি নিশ্চিত হলাম যে বিজয়েন্দ্র আমাকে অনুসরণ করছে, কিন্তু কেন করছে সেটাই আমার কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। তার উদ্দেশ্য কি? সে কি কোনো বিপদ থেকে আমাকে রক্ষা করতে চাইছে, নাকি তার মনে অন্য কোনো মতলব রয়েছে? এই প্রশ্নগুলো আমাকে রাতের ঘুম কেড়ে নিল। আমি যেন এক গোলকধাঁধায় আটকে গিয়েছিলাম, যার থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছিলাম না। আমার মন স্থির হলো। এবার আমাকে বিজয়েন্দ্রর সঙ্গে এমনভাবে কথা বলতে হবে যাতে সে তার আসল উদ্দেশ্য প্রকাশ করে। আমি জানতাম এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে আমাকেই উদ্যোগ নিতে হবে। আয়ুষ্মান দেশে থাকলে হয়তো এতটা ভাবতে হতো না, কিন্তু এখন আমাকেই নিজের সুরক্ষার কথা ভাবতে হবে আর এই রহস্যের সমাধান করতে হবে। বিজয়েন্দ্রর এই রহস্যময় আচরণ আমার মনে গভীর ছায়া ফেলেছিল। আমি প্রায় সময়ই একটা চাপা উদ্বেগ নিয়ে থাকতাম। আমি জানি না কেন, কিন্তু ওর প্রতিটি গতিবিধি আমাকে আরও বেশি করে ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করেছিলাম আর অপেক্ষা করব না, এবার সরাসরি তার মুখোমুখি হব এবং তার উদ্দেশ্য জানতে চাইব। আমার মনে হচ্ছিল এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে এটাই একমাত্র উপায়। একদিন সকালে বিজয়েন্দ্র আমাদের বাড়িতে এসেছিল ছোট একটা কাজে। কাজ শেষ হতেই সে চলে যাচ্ছিল। আমি তাকে ডাকলাম, বিজয়েন্দ্র, একটু শোনো। সে থমকে দাঁড়ালো। আমি তাকে ড্রয়িং রুমে নিয়ে এসে বসালাম। আমার গলা শুনেই হয়তো সে বুঝতে পেরেছিল যে কিছু একটা বলতে চাই। আমি নরম সুরে জিজ্ঞাসা করলাম, বিজয়েন্দ্র, তুই কেন এমন করিস? আমি যেখানেই যাই সেখানেই তোকে দেখতে পাই, কেন আমাকে অনুসরণ করিস? আমার প্রশ্ন শুনে সে এবারও কিছুটা অস্বস্তিতে পড়ল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে মাথা নিচু করে রইল, কোনো কথা বলল না। আমি আবার বললাম, আয়ুষ্মান নেই বলে কি তুই আমাকে দুর্বল ভাবছিস? যদি তোর কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু আমি চুপ থাকব না। আমার কথায় সে হঠাৎ করেই মাথা তুলল এবং আমার দিকে তাকিয়ে বলল, কাকিমা, আপনি আমাকে ভুল বুঝছেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার চোখে আমি এক গভীর সততা দেখতে পেলাম। কিন্তু যদি তার উদ্দেশ্য খারাপ না হয়, তাহলে কেন সে আমাকে এভাবে অনুসরণ করে? আমি তাকে বললাম, যদি খারাপ উদ্দেশ্য না থাকে তাহলে আমাকে বল, কেন তুই আমাকে ফলো করিস? আমি সত্যিটা জানতে চাই। সে আবার চুপ হয়ে গেল। এই নীরবতা আমাকে আরও হতাশা করে তুলল। আমি বুঝলাম সে সহজে মুখ খুলবে না। আমি তাকে সময় দিলাম। বললাম, ঠিক আছে, এখন যদি বলতে না চাস তাহলে পরে বলিস, কিন্তু আমি চাই তুই সত্যিটা বলবি। এই বলে আমি উঠে চলে এলাম। আমি জানি এই রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে কোনো উপায়ে এই রহস্যের কিনারা করবই। এর পরের কয়েকটা দিন বিজয়েন্দ্র কিছুটা দূরত্ব বজায় রেখে চলতে লাগল, কিন্তু তার চোরা চাহনি আমি ঠিকই ধরতে পারতাম। সে তখনও আমার গতিবিধির ওপর নজর রাখছিল, কিন্তু সরাসরি আমাকে অনুসরণ করা কমিয়ে দিয়েছিল। এই বিষয়টা আমার মনে নতুন করে চিন্তা তৈরি করল। সে কি তাহলে আমার কথা শুনে ভয় পেয়েছে, নাকি অন্য কোনো পরিকল্পনা করছে? আমার মনে হয়েছিল আমি যেন একটা অদৃশ্য জালের মধ্যে আটকা পড়েছি। আয়ুষ্মানের অনুপস্থিতি আমাকে আরও এটা করে দিয়েছিল। এই পরিস্থিতিতে কাকে বিশ্বাস করব আর কাকে করব না তা বুঝে উঠতে পারছিলাম না। আমি চাইছিলাম বিজয়েন্দ্র নিজেই এসে আমাকে সবটা বলুক। আমি কেবল সময়ের অপেক্ষা করতে লাগলাম, আর প্রতিটি দিনই এই রহস্যের জট খুলবি বলে আশা করতে লাগলাম। বিজয়েন্দ্রর এই নীরবতা আমাকে আরও বেশি ভাবিয়ে তুলল।
আমি শত চেষ্টা করেও ওর কাছ থেকে কোনো উত্তর আদায় করতে পারছিলাম না। এই রহস্য আমার মনের গভীরে একটা অস্থিরতা তৈরি করেছিল। আমি বুঝতে পারছিলাম না এই ছেলেটা ঠিক কী চায়। দিনের পর দিন এই চিন্তা আমার পিছু ছাড়ছিল না। আয়ুষ্মান দূরে থাকায় আমার একাকিত্ব আরও প্রকট হয়ে উঠছিল, আর তার সাথে যোগ হয়েছিল এই নতুন উদ্বেগ। একদিন বিকেলে আমি বারান্দায় বসে ফোন দেখছিলাম। হঠাৎই লক্ষ্য করলাম আমাদের বাড়ির উল্টো দিকে একটি সাদা রঙের গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। গাড়ির কাঁচটা কালো থাকায় ভেতরের কাউকে দেখা যাচ্ছিল না। প্রথম দিকে আমি বিষয়টাকে গুরুত্ব দিইনি, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম গাড়িটা তখনও ওখানেই দাঁড়িয়ে। আমার কেমন যেন একটা খটকা লাগলো। মনে হলো এটা কি বিজয়েন্দ্রর নতুন কোনো চাল? আমি উঠে ঘরের ভেতরে চলে গেলাম এবং জানালার পাশ থেকে গাড়িটার দিকে লক্ষ্য রাখতে লাগলাম। প্রায় 15 মিনিট পর দেখলাম গাড়িটা চলে গেল। এই ঘটনাটা আমার মনে আরও কিছু প্রশ্ন তৈরি করল। বিজয়েন্দ্র কি আমাকে অনুসরণ করার জন্য অন্য কাউকে ব্যবহার করছে, নাকি এটা সম্পূর্ণ ভিন্ন কোনো ব্যাপার? আমি এই বিষয়ে বিজয়েন্দ্রের সাথে কথা বলতে চাইলেও সুযোগ পাচ্ছিলাম না। পরের দিন সকালে আমি আমার এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। পথে হঠাৎই দেখি বিজয়েন্দ্র তার সিএনজি নিয়ে আমার পাশ দিয়ে দ্রুত গতিতে চলে গেল। সে আমাকে দেখতে পেয়েও যেন না দেখার ভান করল। এই ঘটনা আমাকে আরও বেশি বিস্মিত করল। সে কি আমাকে এড়িয়ে চলছে, নাকি সে চাইছে আমি তাকে অনুসরণ করি? আমার মনে নানা ধরনের প্রশ্ন ভিড় করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম এই রহস্যের জট খুলতে হলে আমাকেই কিছু একটা করতে হবে। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। আমার মনে হলো বিজয়েন্দ্রর এই লুকোচুরি খেলার একটা শেষ হওয়া দরকার। আয়ুষ্মানের অনুপস্থিতিতে আমি নিজেকে একা এবং কিছুটা অরক্ষিত অনুভব করছিলাম। এই পরিস্থিতিতে আমার মানসিক শান্তি ফিরিয়ে আনাটা জরুরি ছিল। সেই দিন সন্ধ্যায় আমি ঠিক করলাম বিজয়েন্দ্রর কাকা অর্থাৎ আমার ভাসুরের সাথে এই বিষয়ে কথা বলবো। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্তটা পাল্টে ফেললাম, কারণ যদি বিজয়েন্দ্রর উদ্দেশ্য ভালো হয় তাহলে অকারণে একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে, আর যদি উদ্দেশ্য খারাপ হয় তাহলে বাড়িতে একটা বড় ধরনের সমস্যা তৈরি হবে, যেটা আমি চাইছিলাম না। তাই আপাতত আমি নীরব থাকাই শ্রেয় মনে করলাম। আমি অপেক্ষায় ছিলাম একটা সঠিক মুহূর্তের, যখন বিজয়েন্দ্র নিজেই তার গোপন কথা আমাকে বলবে। আমার মন বলছিল এই লুকোচুরির পেছনে কোনো গভীর কারণ রয়েছে, যা আমি এখনো জানি না। আমি প্রার্থনা করছিলাম যেন আমার অনুমান ভুল হয় আর বিজয়েন্দ্রর উদ্দেশ্য খারাপ না হয়। এই আশা নিয়েই আমার দিন কাটতে লাগলো, আর প্রতিটি দিনই এই রহস্যের সমাধান হয়ে উঠবে বলে আশা করতে লাগলাম। বিজয়েন্দ্রর এই আচরণ আমার মনের মধ্যে এক অদ্ভুত দোলাচল তৈরি করেছিল। আমি জানতাম না তার নীরবতার পেছনে কি রহস্য লুকিয়ে আছে। মাঝে মাঝে মনে হতো হয়তো সে সত্যিই আমাকে কোনো বিপদ থেকে রক্ষা করতে চাইছে। আবার কখনো মনে হতো আমার অনুপস্থিতিতে সে হয়তো কোনো সুযোগের অপেক্ষায় আছে। এই চিন্তাগুলো আমাকে এক অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। একদিন রাতে আমার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। প্রচণ্ড জ্বরে আমি বিছানায় শুয়ে পড়লাম। আয়ুষ্মানের মা অর্থাৎ আমার শাশুড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু রাত অনেক হওয়ায় তিনি কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় বিজয়েন্দ্র আমাদের বাড়িতে এলো তার মায়ের খোঁজ নিতে। আমার শাশুড়ি তাকে দেখে বললেন, বিজয়েন্দ্র, প্রেরণার খুব জ্বর, ডাক্তারকে দেখাতে হবে, কিন্তু এত রাতে কিভাবে যাব? বিজয়েন্দ্র এক মুহূর্ত দেরি না করে বলল, কাকিমা, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি সিএনজি নিয়ে আসছি, আমিই নিয়ে যাব। তার কথা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম। সে দ্রুত বেরিয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সিএনজি নিয়ে ফিরে এলো। আমি ওর গাড়িতে উঠলাম আর শাশুড়ি মাও আমাদের সাথে গেলেন। হাসপাতালে পৌঁছে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আমরা বাড়ি ফিরলাম। ফিরে আসার সময় আমি লক্ষ্য করলাম বিজয়েন্দ্রর মুখে চিন্তার ছাপ। সে আমার দিকে তাকিয়ে বলল, কাকিমা, আপনার শরীর খারাপ শুনে খুব চিন্তা হচ্ছিল। তার কণ্ঠে একটা গভীর উদ্বেগ ছিল, যা আমি আগে কখনো লক্ষ্য করিনি। এই ঘটনা আমার মনে এক নতুন প্রশ্ন তৈরি করল। যদি তার উদ্দেশ্য খারাপই হতো, তাহলে সে কি এত রাতে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছুটে আসতো? আমি তার এই অপ্রত্যাশিত সাহায্য দেখে কিছুটা অবাক হয়েছিলাম। তার এই সহানুভূতিশীল দিকটি দেখে আমার মনের সন্দেহ কিছুটা হলেও কমল। আমি বুঝতে পারছিলাম না সে আসলে কেমন মানুষ। একসময় যে ছেলেটিকে আমি সন্দেহ করছিলাম, সেই এখন আমার বিপদে পাশে দাঁড়িয়েছে। এই বিষয়টা আমার মনে এক মিশ্র অনুভূতি তৈরি করল। এর পরের কয়েকটা দিন আমি অসুস্থ থাকায় বাড়ির বাইরে যাইনি। এই সময় বিজয়েন্দ্র নিয়মিত আমার খোঁজ নিত। সে ওষুধ খেয়েছে কিনা, শরীর কেমন আছে, এইসব প্রশ্ন করত।
তার এই যত্ন দেখে আমি আরও বেশি অবাক হলাম। আমার মনে হতে লাগলো আমি হয়তো বিজয়েন্দ্রকে ভুল বুঝেছি। তার রহস্যময় আচরণের পেছনে হয়তো অন্য কোনো কারণ রয়েছে যা আমি এখনো জানি না। আমি স্থির করলাম এবার যখন সুযোগ পাব বিজয়েন্দ্রর সঙ্গে খোলাখুলি কথা বলবো। আমার মনে হচ্ছিল এই ছেলেটি হয়তো আমার কাছে কিছু গোপন করছে যা আমার জানা দরকার। তার এই পরিবর্তন এবং সহানুভূতি আমার মনে এক নতুন সম্ভাবনার জন্ম দিল। আমি অপেক্ষা করতে লাগলাম সেই মুহূর্তের যখন এই রহস্যের জট খুলবে এবং আমি জানতে পারব বিজয়েন্দ্রর আসল উদ্দেশ্য কি। আমার অসুস্থতা থেকে সেরে ওঠার পর বিজয়েন্দ্রর প্রতি আমার দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টে গিয়েছিল। যে ছেলেটিকে আমি এতদিন সন্দেহের চোখে দেখেছিলাম সেই আমার বিপদে যেভাবে পাশে দাঁড়িয়েছিল তা আমাকে বিস্মিত করেছিল। আমার মনে হচ্ছিল এই ছেলেটির পেছনে কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে না। তার প্রতি আমার মনে এক ধরনের বিশ্বাস তৈরি হতে শুরু করেছিল। একদিন বিকেলে আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। বিজয়েন্দ্র তখন তার সিএনজি নিয়ে ফিরছিল। সে আমাকে দেখে এগিয়ে এলো এবং আমার শরীর এখন কেমন আছে তা জানতে চাইল। আমি তাকে বললাম, আমি এখন ভালো আছি বিজয়েন্দ্র। সেদিন না থাকলে কি করতাম জানি না। তোর এই উপকারের জন্য আমি কৃতজ্ঞ। আমার কথা শুনে বিজয়েন্দ্রর মুখে একটা লাজুক হাসি ফুটে উঠল। আমি তাকে বললাম, বিজয়েন্দ্র, একটা কথা জানতে চাইব, তুই কি আমাকে সত্যি করে সব বলবি? সে আমার দিকে সরাসরি তাকিয়ে বলল, হ্যাঁ কাকিমা, বলুন। আমি এবার আর কোনো লাগঢাক না করে সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, তুই কেন এতদিন আমাকে ফলো করতিস? আমি যেখানেই যেতাম তুই কেন সেখানে উপস্থিত থাকতিস? আমি তোর কাছে সত্যিটা জানতে চাই। আমার প্রশ্ন শুনে বিজয়েন্দ্র একটু ইতস্তত করল। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, কাকিমা, আমি আপনাকে ফলো করতাম কারণ কাকা অর্থাৎ আয়ুষ্মান দা আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন। ওর কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আয়ুষ্মান? সে কেন এমনটা করবে? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। বিজয়েন্দ্র বলতে লাগলো, কাকা বিদেশ যাওয়ার আগে আমাকে ডেকে বলেছিলেন, দেখ বিজয়েন্দ্র, প্রেরণা একা থাকবে। আমি চাই না কোনো বাজে লোক ওকে বিরক্ত করুক বা ওকে ভুল পথে চালিত করুক। তুই ওর খেয়াল রাখবি, ও কোথায় যায়, কার সাথে মেশে, সব দিকে নজর রাখবি, কিন্তু ওকে সরাসরি কিছু বলবি না। ওর কথা শুনে আমার চোখ কপালে ওঠার জোগাড়। তাহলে আমার সমস্ত সন্দেহ, আমার সমস্ত উদ্বেগ ছিল ভিত্তিহীন। আমি নিজেকে খুব অপরাধী মনে করতে লাগলাম। আমি বিজয়েন্দ্রকে ভুল বুঝেছিলাম। সে কেবল তার কাকার নির্দেশ পালন করছিল আর আমাকে রক্ষা করার চেষ্টা করছিল। বিজয়েন্দ্র আরও বলল, আমি জানতাম কাকিমা, আপনি হয়তো আমাকে ভুল বুঝবেন, কিন্তু কাকার কথা অমান্য করতে পারিনি। আমি শুধু নিশ্চিত করতে চেয়েছিলাম যে আপনার কোনো ক্ষতি না হয় বা আপনি কোনো বাজে পরিস্থিতির শিকার না হন। তার কথা শুনে আমার চোখে প্রায় জল এসে গিয়েছিল। আমি এত বোকা ছিলাম যে এত ভালো একটি ছেলেকে ভুল বুঝেছিলাম। আমি বিজয়েন্দ্রকে বললাম, বিজয়েন্দ্র, আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিস। আমি ভাবতেও পারিনি যে আয়ুষ্মান এমনটা করতে পারে। সে হেসে বলল, না কাকিমা, আপনার দোষ নেই, আমি নিজেও বিষয়টা গোপন রেখেছিলাম। এই ঘটনার পর আমার মন থেকে যেন একটা বিশাল বোঝা নেমে গেল। বিজয়েন্দ্রের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। বন্ধুরা, সবশেষে আমি তোমাদের বলবো, অকারণে কাউকে ভুল বোঝা বা সন্দেহ না করা। প্রায়শই আমরা মানুষের বাহ্যিক আচরণ দেখে অথবা কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখে তাদের উদ্দেশ্য সম্পর্কে ভুল ধারণা করে থাকি। এই গল্পে প্রেরণা ব্যানার্জি বিজয়েন্দ্রের কিছু রহস্যময় আচরণ দেখে তাকে ভুল বুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল বিজয়েন্দ্রের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ সৎ এবং সে কেবল আয়ুষ্মানের নির্দেশে প্রেরণার সুরক্ষা নিশ্চিত করছিল। এই গল্প আমাদের শেখায় যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে পরিস্থিতি ভালোভাবে যাচাই করা উচিত এবং মানুষের ভালো দিকটি দেখার চেষ্টা করা উচিত। সন্দেহ, বিশেষত ভিত্তিহীন সন্দেহ, সম্পর্ক নষ্ট করতে পারে এবং ভুল বোঝাবুঝি বাড়াতে পারে। বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব এবং আমাদের প্রিয়জনদের প্রতি আস্থা রাখা প্রয়োজন, বিশেষত যখন তারা আমাদের থেকে দূরে থাকে। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে